আপনার সবকিছু সযত্নে গুছিয়ে রাখতে এলো পারফিউম মাস্টার ব্যাচ সমৃদ্ধ নান্দনিক ডিজাইনের রয়্যাল আলমিরা। রয়্যাল আলমিরা, ঘরের ভিতর আরেক ঘর। করোনায় অক্সিজেনের জন্য হাহাকার, নৈরাজ্যের বাজারে মিলছে না কয়েক গুণ বেশি দামেও। মধ্যরাতে লকডাউনে প্রস্তুত পূর্ব রাজাবাজার, থাকছে সেনাবাহিনী, সর্বোচ্চ শনাক্তের দিনে সর্বাধিক মৃত্যু। করোনার ভুয়া সার্টিফিকেট, চার্টার ফ্লাইটে জাপান গিয়ে ধরা পড়ল 4 বাংলাদেশি। আমরা জানি না, এটা জাপান গভর্নমেন্ট, দে ডিড অল দি থিংস, নাথিং টু ডু উইথ দ্যাট। আমাদের কোনো এটাতে দায়িত্ব নেই। হজ নিয়ে অনিশ্চয়তা, সীমিত পরিসরে আয়োজনের খবর চূড়ান্ত নয় বলছেন ধর্ম প্রতিমন্ত্রী। অভিযোগ প্রমাণ হলে এমপি পাপুলের সর্বোচ্চ 15 বছরের জেল, দেশে পদ থাকা নিয়ে আইনজীবীদের ভিন্ন মত। আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি সাবিহা নেগের দৃষ্টি এবং আমি ওয়াফিফ রহমান। আরফেল গ্যাস স্টোভ, পরিবারের একজন, চিরদিনের বন্ধন। করোনা সংকটে অক্সিজেন সিলিন্ডার দামি তো বটেই, হয়ে উঠেছে দুষ্প্রাপ্য। খোলা বাজারে বিক্রি হচ্ছে সাধারণ সময়ের চেয়ে কয়েক গুণ বেশি দামে, অনলাইনেও রমরমা ব্যবসা। ভুক্তভোগীদের বিস্তর অভিযোগের বিপরীতে অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারীরা বলছেন হাসপাতাল ও ব্যক্তি পর্যায়ে চাহিদা বেড়েছে অনেক, তবে কৃত্রিম অক্সিজেন সিলিন্ডার আগের দামেই বিক্রি হচ্ছে। সরোয়ার সুমনের রিপোর্ট। মানবদেহে করোনা ভাইরাসের সংক্রমণ তখনই ভয়ঙ্কর হয়ে ওঠে যখন তা শ্বাসতন্ত্রে ঢোকে। এতে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় অনেকেরই দরকার হয় কৃত্রিম অক্সিজেনের। ফলে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা। এদিকে বেশিরভাগ হাসপাতালেই নেই কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, তাই নির্ভর করতে হচ্ছে সিলিন্ডারের ওপর। অনেকেই আবার ব্যক্তিগত পূর্ব প্রস্তুতি হিসেবেও মজুত করছেন বাসা বাড়িতে। ফলে বাড়তি চাহিদার সুযোগে অক্সিজেন সিলিন্ডারের দামও বাড়াতে ভুল করেননি ব্যবসায়ীরা। আমার বন্ধুর অক্সিজেন জরুরি ভিত্তিতে দরকার। অক্সিজেন মার্কেট নিয়ে যা দেখছি, 50 টাকা রিফিলের অক্সিজেন রিফিল করতে নিচ্ছে 2 থেকে 2,500 টাকা। অক্সিজেন সিলিন্ডারের দাম যেটা 10-12 হাজার টাকা, সেটা হয়ে গেছে আজকের মার্কেটে 30,000 টাকা। এই ভুক্তভোগীর কথার সত্যতা যাচাইয়ে রাজধানীর মেডিকেল সরঞ্জামাদির বাজারে দেখা গেল, করোনা সংক্রমণের আগে যে সিলিন্ডার বিক্রি হতো 10 থেকে 12 হাজার টাকায়, তার দাম এখন 3 গুণ বেশি। ফ্লোমিটার, অক্সিমিটার, নল এসবের দামও বেড়েছে পাল্লা দিয়ে। 10 থেকে 15 হাজার টাকার ভিতরে ছিল, এখন বর্তমান আপনার 30-35 হাজার টাকা। এর ভিতরে আবার কমে বাড়ে। হসপিটালে সাধারণ মানুষ কিছু মানুষ আছে স্ট্রোক করতেছে, ওরা মানে যদি অক্সিজেন ঘাটতি হয়ে যায়, সেই কারণে বিশেষ করে এই কারণে এই অবস্থা হচ্ছে। অনলাইনেও শতাধিক পেজ ও ওয়েবসাইটে বিক্রি হচ্ছে সিলিন্ডার সহ আনুষঙ্গিক জিনিসপত্র। সাধারণ বাজারের চেয়ে এখানে নৈরাজ্য আরও বেশি। চায়না যেটা আছে ওটা প্রাইস হচ্ছে 30,200 আর লিন্ডা হচ্ছে 40,200। এখন আপনি কোনটা, এটা ডেলিভারি চার্জ 200, হ্যাঁ বাসায় গিয়ে সেল করে দিয়ে আসবেন। তবে অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো দাম বাড়ায়নি। তারা বলছে চাহিদা অনুযায়ী সরবরাহ করতে হিমশিম খেলেও আগের দামই আছে। চাহিদা 10 গুণ বেড়েছে। আমরা করোনার আগে যেটা অক্সিজেনের যে দাম ছিল, আমরা এখন সেই দামই আছে আমাদের। হ্যাঁ, আমরা কিন্তু দাম 1 টাকাও বাড়াইনি। 1,500 টাকা ফ্লোমিটারটা এখন বিক্রি হচ্ছে 5,000-6,000 টাকা, সারা পৃথিবীতে যাচ্ছে। এই জন্য আপনি অর্ডার করলেও 2-3 মাসের আগে ফ্লোমিটার আনতে পারছেন না। শুধু অক্সিজেন সিলিন্ডার বা ফ্লোমিটারের দামই নয়, সিলিন্ডার পুনরায় ভর্তি করতেও গুনতে হচ্ছে বাড়তি খরচ। সরোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। অক্সিজেন ও ওষুধের মজুতদারি ঠেকাতে চট্টগ্রামে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। তৃতীয় দিনের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে 15,30,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান চালানো হয় নগরীর কাতালগঞ্জ ও আশকারদিঘি এলাকায়। এসব এলাকায় 2টি প্রতিষ্ঠানে অক্সিজেন সিলিন্ডার মজুদের প্রমাণ মেলে।
ভ্রাম্যমাণ আদালত দেখতে পায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান গুদামে বিপুল সিলিন্ডার মজুদ থাকলেও গ্রাহকদের দিচ্ছে না। আবার দিলেও প্রতিটি সিলিন্ডারে বাড়তি দাম নিচ্ছে 10 থেকে 15,000 টাকা পর্যন্ত। প্রতিষ্ঠানটিকে 4 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ওষুধ সিন্ডিকেটের অভিযোগে হাজারীগলির 29টি ফার্মেসিকে 11 লাখ টাকা জরিমানা করা হয়। এদিকে সংক্রমণ বেশি থাকায় আর 2 ঘন্টা পরই আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক লকডাউন হচ্ছে রাজধানীর প্রথম রেড জোন পূর্ব রাজাবাজার। আগামী 2 থেকে 3 সপ্তাহ এই অবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রণের ঘোষণা দেওয়া হয়েছে। বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে মাঠে থাকবে সেনাবাহিনী। তবে স্বাস্থ্য, গণমাধ্যম সহ জরুরি সেবায় নিয়োজিতরা লকডাউনের আওতামুক্ত থাকবেন। পূর্ব রাজাবাজারে মঙ্গলবারের আলোচিত শব্দ রেড জোন আর লকডাউন। প্রায় 50,000 মানুষের আবাস এ এলাকায়। মঙ্গলবার মধ্যরাত থেকে যা এক প্রকার অবরুদ্ধ হতে যাচ্ছে। রাত 12টার পর থেকে কেউ না পারবেন ঢুকতে, না পারবেন বের হতে। কারণ স্থানীয় কাউন্সিলরের হিসাব অনুযায়ী পূর্ব রাজাবাজারে এখনও আক্রান্ত 33 জন। এই সংখ্যা যাতে আর না বাড়ে তাই এই সতর্কতা। তবে স্থানীয়রা চিন্তিত নিত্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা নিয়ে। প্রত্যেকটা জায়গায় আপনার হিট লেগে গেছে যে আজকে 12টার সময় হয়েছে, আজকে 12টার মধ্যে যে কোনো সময় মানে আমাদের বাজার কমপ্লিট করে রাখতে হবে, সেটা 7 দিনের জন্য হোক কিংবা 14 দিনের জন্যই হোক। মুরগি কিনলাম, এই বাজার সাজার করে রাখলাম আর কি। যদি বাইরে বের হয় তাহলে তারকে আর্থিক জরিমানা করা হবে। বাসায় যে ময়লাটা হয়, ময়লাটা নিচে দিয়ে গেলে তার সিটি কর্পোরেশন থেকে ময়লাটা বাসা নিচে থেকে নিয়ে যাবে। স্থানীয় কাউন্সিলর জানান, নাজনীন স্কুল অ্যান্ড কলেজে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে, যেখানে করোনা টেস্ট সহ সব ধরনের নাগরিক সহায়তা পাওয়া যাবে। তবে জরুরি সেবায় দায়িত্বরতরা আওতামুক্ত থাকবে। সমন্বয় কমিটি করা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর, স্থানীয় কাউন্সিল থেকে শুরু করে প্রশাসনের কর্তা ব্যক্তিরাও এই সমন্বয় কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন। যদি কারোর কোনো ধরনের সহায়তা প্রয়োজন হয় তাহলে এই স্কুলে এসে তা নিতে পারবেন। গরিবদের জন্য ডাইরেক্ট আমরা ত্রাণের ব্যবস্থা করব। আর যারা আর্থিক সচ্ছলতা আছে কিন্তু তারা ঘর থেকে বেরোতে পারবে না, তাদের ঘরে আমরা তাদের খাদ্য পৌঁছে দেবো অর্ডার মতো। লকডাউন থাকা অবস্থায় শুধু চিকিৎসক যারা বা নার্স এরা এবং সাংবাদিক ছাড়া সবাই ঘরে থাকতে হবে। কমপক্ষে 14 থেকে 21 দিন পর্যন্ত এই লকডাউন থাকবে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার জানান, এ সময় শুধু গ্রিন রোডের আইবি হোস্টেলের সামনের একটি রাস্তা যাতায়াতের জন্য ব্যবহার করা যাবে, তাও জরুরি প্রয়োজনে অনুমোদন নিয়ে। সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন রেড জোন হিসেবে যে জায়গাটা লকডাউন করবেন, সেখানে অবস্থিত যতগুলো অফিস আছে সবগুলো বন্ধ থাকবে, ঠিক আছে? আর এখানে যারা অন্য জায়গায় অফিস এখানে বসবাস করেন তারাও তাদের অফিসে যাবেন না যদি তাদের সার্ভিসের প্রয়োজন না। কেউ ত্রাণ সহায়তা চাইলে হটলাইন নাম্বার, নাজনীন স্কুল অ্যান্ড কলেজ অথবা স্থানীয় কাউন্সিলরের সাথে যোগাযোগ করার অনুরোধ করেছে কর্তৃপক্ষ। শুধু রাজধানী নয়, নোয়াখালীর 2 উপজেলা, বান্দরবান, নারায়ণগঞ্জের 3টি এলাকা, নড়াইলের পুলিশ ফাঁড়িও লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। এই মুহূর্তে রাজাবাজারের সবশেষ অবস্থা জানাবেন সহকর্মী জিনিয়া কবির সূচনা। ঢাকার প্রথম রেড জোন লকডাউনের সব প্রস্তুতি কি শেষ হয়েছে কিনা, আর সাধারণ মানুষ নিয়ম সম্পর্কে কতটুকু জানেন, কি খবর জানাবেন আপনি? ওয়াফিফ, আসলে সাধারণ মানুষ ইতিমধ্যেই অবহিত হয়েছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে পূর্ব রাজাবাজার এলাকা সেটি কিন্তু রেড জোনের ঘোষণা করে আজ রাত 12টায় অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই এটি লকডাউন হয়ে যাবে। এবং সে কারণে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাই প্রস্তুত রয়েছে এবং সাধারণ মানুষকেও কিন্তু নিয়মগুলো বারবার জানিয়ে দেওয়া হচ্ছে। এবং এই যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও থাকবে এবং স্থানীয় প্রশাসন, পুলিশ সদস্যের সাথে সেনাবাহিনীর সদস্য থাকবে। এবং এই যে রাজধানীকে লাল, হলুদ এবং সবুজ এলাকায় ভাগ করে যে এলাকা ভিত্তিক ভিন্ন মাত্রা লকডাউন শুরু হয়েছে, তার মধ্যে কিন্তু শুরু হচ্ছে পূর্ব রাজাবাজার এলাকা দিয়ে এবং প্রাথমিক তালিকায় কিন্তু ওয়ারির একটি জায়গাও রয়েছে। এবং আমি যেটি বলতে চাচ্ছি, যেটি আপনি দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে কিন্তু একটা থমথমে পরিস্থিতি আছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই লকডাউন হয়ে যাবে। এবং আমরা কথা বলেছি এলাকাবাসীর সাথে, তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের যাদের খাবার বা যা কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস দরকার হবে স্থানীয় প্রশাসনের সহায়তায়, সেনাবাহিনীর সহায়তায় তাদেরকে সেগুলো পৌঁছে
পৌঁছে দেওয়া হবে এবং প্রয়োজন ছাড়া এবং কেউ অনুমতির বাইরে কিন্তু এই জায়গা থেকে বের হতে পারবে না এবং 14 থেকে 21 দিনের জন্য এই লকডাউন ঘোষণা করা হচ্ছে এবং এখানে যে নাজদিন বিদ্যালয় আছে সেটা কিন্তু আসলে একটা সেন্টার হবে এবং সেখানেই কিন্তু যার যেটা প্রয়োজন, খাদ্য সামগ্রীর প্রয়োজন হলে এবং যাদের আর্থিক সঙ্গতি নেই, যারা আগে খাবার হয়তো যাদের কাছে খাবার পৌঁছতে হবে, সেটা কিন্তু এই বিদ্যালয় একটা স্টেশনের মধ্য দিয়ে সেটি তাদেরকে পৌঁছে দেওয়া হবে। এবং যেটি বারবার বলা হয়েছে এলাকাবাসীদের যে কোনো রকম অনুমতি ছাড়া কিন্তু কেউ বের হতে পারবে না এবং সেভাবেই কিন্তু আসলে সবাই প্রস্তুত রয়েছে। এবং সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে সব মিলিয়ে এলাকা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, স্থানীয় প্রশাসন সবাই কিন্তু তৎপর রয়েছে, কারণ আর কিছুক্ষণের মধ্যে লকডাউন। জি সূচনা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনি যোগ দিয়েছিলেন পূর্ব রাজাবাজার থেকে। ঠান্ডা বা গরম কিছু খেলে দাঁতে যে শিরশিরে অনুভূতি হয় সেটাই দাঁতের সেনসিটিভিটি। দ্রুত সমাধান না করলে এটি আরও গুরুতর হতে পারে। ডেন্টিস্টরা সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দেন, কারণ সেন্সোডাইন দাঁতের শিরশিরে অনুভূতি থেকে আরাম দেয়। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৩,১৭১ জন শনাক্ত হয়েছে। মৃত্যু সবচেয়ে বেশি ৪৫ জনের। ২৪ ঘন্টায় ১৪,৬৬৪টি নমুনা পরীক্ষা করে এই তথ্য জানানো হয়েছে। অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, অক্সিজেন সিলিন্ডার মজুত করে অনেকেই বাজারে কৃত্রিম চাপ সৃষ্টি করছে। সতর্ক করেন চিকিৎসকদের পরামর্শ ছাড়া অক্সিজেন থেরাপি না নিতেও। গেল সোমবার প্রথম শনাক্তের ৩ মাস পার করেছে বাংলাদেশ। এর একদিন পরই সর্বোচ্চ শনাক্ত আর মৃত্যুর পরিসংখ্যানের মুখোমুখি দেশ। একটি ল্যাব দিয়ে কোভিড পরীক্ষা শুরু হয়েছিল দেশে, সেটি এখন ৫৬তে পৌঁছেছে। ৯৪তম দিনে ১৪,৬৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে একদিনে সবচেয়ে বেশি ৩,১৭১ জন শনাক্ত হয়েছেন, আর মারাও যান সর্বাধিক ৪৫ জন। এদের মধ্যে ২৫ জনের বয়স ৫১ বছরের ওপরে। কোভিড-১৯ এখন পর্যন্ত প্রাণহানি ৯৭৫ জনের। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪৫ জন এবং এ পর্যন্ত ৯৭৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৬%। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ ৩৩ জন, নারী ১২ জন। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অক্সিজেন থেরাপি ও মজুদ নিয়েও কথা বলেন। জানান, অক্সিজেন সিলিন্ডার মজুদ করে অনেকেই বাজারে কৃত্রিম চাপ সৃষ্টি করেছেন। সতর্ক করেন চিকিৎসকের পরামর্শ ছাড়া অক্সিজেন থেরাপি না নিতেও। অক্সিজেন থেরাপি একটি কারিগরি বিষয়। দক্ষ চিকিৎসক ব্যতীত অন্য কেউ অক্সিজেন রোগীকে প্রয়োগ করলে তা রোগীর জন্য ক্ষতির কারণ হতে পারে। তাছাড়া কোভিড-১৯ চিকিৎসার অনেক ক্ষেত্রে হাই ফ্লো অক্সিজেন দিতে হয়, যা বাসায় দেওয়া সম্ভব নয়। তাই জনসাধারণের নিকট অনুরোধ, আপনারা অযথা বাসায় অক্সিজেন সিলিন্ডার কিনে মজুত করবেন না। সর্বোচ্চ শনাক্ত আর আক্রান্তের দিনে কাতারকে পেছনে ফেলে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ১৯-এ। আশাকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ভুয়া করোনা সার্টিফিকেট নিয়ে জাপান গিয়ে ধরা পড়েছে ৪ বাংলাদেশি। তারা করোনা পজিটিভ হলেও চার্টার্ড ফ্লাইটে জাপান পৌঁছার পর ঢাকার সেই সার্টিফিকেট ভুয়া প্রমাণিত হয়। তবে এতে বাংলাদেশের কোনো দায় নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। তিনি জানান, বাংলাদেশ জাপান বিমান চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশের সাথে জাপানের সরাসরি কোনো ফ্লাইটও পরিচালিত হয় না। চার্টার্ড ফ্লাইট পরিচালিত হয় জাপান দূতাবাসের মাধ্যমে। পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে সিভিল এভিয়েশন ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়। জাপানি সরকার একটা চার্টার্ড ফ্লাইট নিয়ে গেছে, হ্যাঁ, এবং সেই ফ্লাইটে ওখানে পৌঁছার পরে ৩ জন না ৪ জন কোভিড পজিটিভ পাওয়া গেছে, ভুয়া সার্টিফিকেট। হ্যাঁ, তো এটা এমনও হতে পারে যে এখানে যাওয়ার পরে হয়তো ওদের সার্টিফিকেট ৭২ ঘন্টার আগে ছিল, আমরা জানি না। এটা জাপান গভর্নমেন্ট, দে ডিড অল দি থিংস, নাথিং টু ডু উইথ দ্যাট। আমাদের কোনো এটাতে দায় দায়িত্ব নেই। এটা তারা গ্রেডিং করে, গ্রেড 1, গ্রেড 2 এরকম করে। তো এই সিকিউরিটি এইগুলো নিয়ে তারা করে। তো সেইটা একটা গ্রেডিং আমাদের নাকি একটা পিছায় দিয়েছে। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন চ্যানেল 24। স্টিকি অ্যাডিসিভ, জোড়া লাগায় সবকিছু। উপসর্গহীন আক্রান্তরা পরীক্ষা না করায় বাড়ছে করোনার সংক্রমণ।
এই অবস্থায় পিসিআর টেস্টের পাশাপাশি অ্যান্টিবডি টেস্টের তাগিদ বিশ্লেষকদের। তাদের মতে শুধু আক্রান্তের সংখ্যা জানতে নয়, করোনা প্রতিরোধে কর্মকৌশল নির্ধারণেও ভালো ফল দিতে পারে অ্যান্টিবডি টেস্ট। প্লাজমা ব্যাংক তৈরিতেও ভূমিকা রাখতে পারে অ্যান্টিবডি টেস্ট। বিস্তারিত আহসান হিমেলের রিপোর্টে। করোনায় প্রথম রোগী শনাক্তের 3 মাস পার করল বাংলাদেশ। নমুনা পরীক্ষা বেড়েছে, সেই সাথে আক্রান্তের সংখ্যাও। কিন্তু পরীক্ষায় যারা শনাক্ত হচ্ছেন, শুধু কি তারাই আক্রান্ত? গেল মাসে একটি জাতীয় দৈনিকের এক কর্মী কোভিড-19 আক্রান্ত হন। এরপর সেখানকার সব কর্মীর করোনা টেস্ট করানো হয়। ফলাফলে দেখা যায় শতকরা 20% কর্মী করোনায় আক্রান্ত। কিন্তু যেটি ভাবনার, তা হলো আক্রান্তদের অর্ধেকেরই ছিল না তেমন কোনো উপসর্গ। আমাদের যেমন সব মিলে 18 জন ইনফেক্টেড ছিল, তো এর ভিতরে বেশিরভাগেরই কিন্তু জ্বরও ছিল না। তো তারা আসলে অফিসের সচেতনতার কারণে এই টেস্টটা করিয়েছেন, কিন্তু সারা দেশের লোকের পক্ষে তো আসলে এইভাবে র্যান্ডম টেস্ট করানো সম্ভব না। সারা বিশ্বের মতো বাংলাদেশেও উপসর্গহীন কোভিড-19 ভাবনার বিষয়। তাদের কোনো লক্ষণ নাই কিন্তু তারা পজিটিভ। যাদের বুঝতে পারছি তাদের কাছ থেকে আমরা সাবধান হতে পারি, কিন্তু এদের কাছ থেকে সাবধান তো হতে পারবো না। মনে হবে যে এরা ভালো মানুষ। এই গ্রুপটার সম্বন্ধে আমাদের খুব সাবধান থাকতে হবে। করোনা টেস্টে ভোগান্তি থাকলেও বেড়েছে টেস্টের পরিধি। বিশেষজ্ঞরা বলছেন এটি আরও বাড়াতে হবে। পিসিআর টেস্টের পাশাপাশি অ্যান্টিবডি টেস্টও রোগীর প্রকৃত সংখ্যা বুঝতে সহায়ক হবে। অ্যান্টিবডি হবে তাদেরই যারা আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়ে যাবে, তাদের মধ্যেই অ্যান্টিবডি হবে। কিন্তু সেখানে অ্যান্টিজেন টেস্টটাও দরকার। যারা আক্রান্ত হয়ে গেছে, এখন ভাইরাস আছে, তাদের কিন্তু অ্যান্টিজেন টেস্ট করতে হবে। অ্যান্টিবডি টেস্ট যখন চূড়ান্ত হবে, যে কোন পদ্ধতিটা আমাদের কার্যকরী, সেটা তো অবশ্যই সেটা যখন এটা চূড়ান্ত হবে তখন সেটা করা যাবে। আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পর রক্ত থেকে নমুনা নিয়ে করা হয় অ্যান্টিবডি টেস্ট। এ ধরনের পরীক্ষায় বোঝা সম্ভব কত শতাংশ মানুষ প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে, সেই সাথে ভূমিকা রাখবে মহামারী রোধে কৌশল নির্ধারণেও। আমরা এখন কোন স্টেজে আছি, আমরা কবে নাগাদ পিকে উঠবো, কবে নাগাদ আবার এই নাম্বার আবার ফল করা শুরু করবে। ম্যাসিভ স্কেলে যদি অ্যান্টিবডি টেস্টটা করতে পারি, তাহলে কিন্তু এখন আমরা বুঝতে পারবো যে আমার টোটাল পপুলেশনের অ্যাকচুয়ালি কত পার্সেন্ট ইনফেক্টেড। বিশেষ করে আমরা কোন এলাকা লাল অঞ্চল করব, কোন এলাকা হলুদ অঞ্চল করব, কোন এলাকা সবুজ অঞ্চল করব, সেটার জন্য কিন্তু এলাকা ভিত্তিক জরিপের জন্য এটা খুব দরকার। প্লাজমা ব্যাংক তৈরিতেও এই টেস্টে গুরুত্ব দিতে বলছেন বিশ্লেষকরা। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। করোনার কারণে হজ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। এবছর সীমিত পরিসরে হজ আয়োজন করতে পারে সৌদি আরব। বাতিলের সিদ্ধান্ত নিতে চাপ অব্যাহত রেখেছেন সৌদির কিছু কর্মকর্তা। দেশটির হজ কর্তৃপক্ষের 2টি সূত্রের বরাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যদিও এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি বাদশাহ সালমান প্রশাসনের। বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর হজের সম্ভাব্য তারিখ 30 জুলাই। হাতে আছে প্রায় 2.25 মাস। রোজার ঈদের পর থেকেই মূলত হজযাত্রা শুরু হয়, কিন্তু করোনার কারণে সবকিছুই এখন অনিশ্চিত। বৈশ্বিক মহামারীর কারণে গেল মার্চে অনির্দিষ্টকালের জন্য ওমরা স্থগিত করে মুসলিম দেশগুলোর এবারের হজ পরিকল্পনা না করার আহ্বান জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। এমন অনিশ্চয়তার মধ্যেই সৌদির হজ সংশ্লিষ্টদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সীমিত পরিসরে হজ আয়োজনের কথা ভাবছে বাদশাহ সালমান প্রশাসন। সেক্ষেত্রে নির্ধারিত কোটার মাত্র 20% পেতে পারেন হজ পালনের সুযোগ। বঞ্চিতদের এই তালিকায় থাকতে পারেন বয়স্করা। এছাড়া সবাইকে অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। তবে সৌদি সরকারি গণমাধ্যম কিংবা হজ মুখপাত্র এই বিষয়ে রয়টার্সের কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী বলছেন, কোনো কিছুই এখনো চূড়ান্ত নয়। হজের ব্যবস্থা একেবারেই অনিশ্চিত, এবং আজকে রাত্রে আমি খবর নিয়েছি সৌদি আরবে আমাদের যিনি হজ কাউন্সিলর আছেন মাকসুদ, উনি রেগুলার সকাল বিকেল দুপুর মানে 24 আওয়ার্স উনি খবরের মধ্যে ওনাকে লাগায় রাখা হয়েছে। যখনই খবর হবে ইনশাআল্লাহ আমি আগে জানবো। 64,600 হজ যাত্রীর নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা আছে। আমরা সৌদি সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। সৌদি সরকার থেকে এখনো অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত পাওয়া যায় নাই। প্রতি বছর অন্তত 25 লাখ মুসলমান হজ করতে সৌদি আরবে যান, আর সারা বছর ধরেই চলে ওমরা।
হজ ও ওমরা থেকে সৌদির বার্ষিক আয় অন্তত 1200 কোটি মার্কিন ডলার। গেল বছর ঢাকা রিয়াদ চুক্তির আওতায় বাংলাদেশের কোটা 10,000 বাড়িয়েছিল সৌদি সরকার। সে হিসেবে এবার কোটা ছিল 1,37,000। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। কুয়েতে রিমান্ডে থাকা স্বতন্ত্র সংসদ সদস্য শহীদুল ইসলাম ওরফে পাপুলের অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ 15 বছর সাজা হতে পারে। দেশটির আইন অনুযায়ী কুয়েতে অর্থ ও মানব পাচার বড় অপরাধ হিসেবে বিবেচিত হয়। তবে সাজা হওয়ার পর দেশের সংসদ সদস্য পদ থাকবে কিনা তা নিয়ে আছে ভিন্নমত। তবে কুয়েত সরকার এখন পর্যন্ত বাংলাদেশকে সরকারিভাবে কোনো তথ্য জানায়নি। মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতে রিমান্ডে স্বতন্ত্র সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুল। গত শনিবার গ্রেপ্তারের পর বাংলাদেশের এই আইন প্রণেতার মামলাটি তদন্ত করছে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ। সেখানে অভিযোগ প্রমাণিত হলে কি সাজা হবে পাপুলের? কুয়েতের আইন বলছে অর্থ পাচার অভিযোগ প্রমাণিত হলে হতে পারে 7 বছর জেল, আর মানব পাচারের সাজা 15 বছর। কুয়েতের যে মানি লন্ডারিং প্রভিশন আছে, মানি লন্ডারিং আইন, সেই আইনে 7 বছর পর্যন্ত সাজার প্রভিশন আছে, এবং যেটা হিউম্যান ট্রাফিকিং সেখানে 15 বছর আছে, 15 বছর পর্যন্ত সাজার। আর যদি বাংলাদেশের মানুষ থেকে বিপুল অঙ্কের পয়সা নিয়ে উনি পাঠিয়েছেন, মানব পাচার যে ব্যবসাটা করেছেন, কাজে বাংলাদেশেও কিন্তু এটা ট্রায়াল হতে পারে। এখন প্রশ্ন, কুয়েতের আদালতে দণ্ডিত হলে সংসদ সদস্য পদ কি থাকবে পাপুলের? এ নিয়ে জ্যেষ্ঠ আইনজীবীদের মধ্যে রয়েছে ভিন্ন মত। এই স্টার্ট হয়েছে কনভিকশন পর্যন্ত, তার ডিফেন্সের কথা জানা গেল, তাই না? ডিপেন্ডস অন দি রেজাল্ট অফ দি কেস, টেকেন অফ দ্য ম্যাটার, তাই না? আপনি বলছেন প্রমাণ হওয়ার পরে তারপরে সংসদ সদস্য যোগ্যতা হারাবার একটা কন্ডিশন হলো, বেশ কয়েকটা কন্ডিশন হলে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অনূন্য 2 বছর। এই ফৌজদারি অপরাধটা হতে হবে উইদিন দি টেরিটরি অফ বাংলাদেশ। আর পররাষ্ট্রমন্ত্রী এ.কে.এম. আব্দুল মোমেন বলেছেন, গণমাধ্যমে সংসদ সদস্যের গ্রেপ্তারের খবর এলেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কুয়েত। আমরা এখনো তথ্য পাই নাই, সরকারিভাবে কোনো তথ্য পাই নাই। আপনার মিডিয়ার থ্রুতেই যা তথ্য আমরা পেয়েছি, এবং তথ্য পেলে পরে উইল লেট ইউ নো। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরেকটি বিরতির, কিছু একটু পর আরেকবার আমন্ত্রণ রাত 10টার খবরে। দেখছেন চ্যানেল 24। এই পর্যায়ে আসছে বাজেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বাজেট ভাবনা 2020। কাল শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। বিকেল 5টায় শুরু হওয়া অধিবেশনের প্রথম দিন মূলত অধ্যাদেশ উপস্থাপন এবং শোক প্রস্তাব আনা হবে। পরদিন অর্থাৎ 11 জুন বিকেল 3টায় 2020-21 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এরপর 14 থেকে 24 জুন পর্যন্ত চলবে সম্পূরক ও মূল বাজেট আলোচনা। 29 জুন মূল বাজেটের সমাপনী আলোচনার পর 30 জুন পাশ করা হবে নতুন বাজেট। এবার প্রতিটি অধিবেশনে গুরুত্ব দেওয়া হবে স্বাস্থ্যবিধি। 2020-21 অর্থ বছরে বাজেটের আকার হচ্ছে 5,68,000 কোটি টাকা, যা জিডিপির 17.5%। করোনায় ক্ষয়ক্ষতি এবং অর্থনীতি পুনরুদ্ধারকে গুরুত্ব দেওয়া হচ্ছে ভিন্ন প্রেক্ষাপটের এই বাজেটে, যেখানে স্বভাবতই গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য খাত এবং কর্মসংস্থান ইস্যু। বরিশালে মসজিদের ইমামকে জুতার মালা পরিয়ে অপমানের ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। সন্ধ্যায় জেলা প্রশাসন কার্যালয় জানায়, অভিযোগ প্রমাণ হওয়ায় মেহেন্দিগঞ্জ উপজেলার দারিচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা রারি ও 8 নম্বর ওয়ার্ড সদস্য শহীদ দেওয়ানকে বরখাস্ত করা হয়েছে। গত 3 জুন উপবৃত্তির টাকাকে কেন্দ্র করে সালিশের নামে মসজিদের ইমাম, মাদ্রাসার সহকারী শহীদুল ইসলামকে জুতা পরিয়ে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। জিপিএইচএস পাথাল না ছাড়ার গল্প। শারীরিক অক্ষমতা কোনো অর্জনে বাধা নয়, তারই সাক্ষী কুমিল্লার 3 দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। এবারের এসএসসি পরীক্ষায় অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের মতোই উত্তীর্ণ হয়েছেন তারাও। তাদের এমন সাফল্যে খুশি সহপাঠী, পরিবার ও শিক্ষকরা। জাহিদুর রহমানের রিপোর্ট।
দুই ভাগে বিভক্ত হয়। চোখের আলোয় দেখা হয়নি কিছুই, মনের আলোতেই এগিয়ে চলা তানিমের। পরিষ্কার করা প্রয়োজন। এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল থেকে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন। আমি যখন লেখাপড়া শেষ করব, মাস্টার্স কমপ্লিট করব, যেন ভালো চাকরি করতে পারি। সরকার যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা আরো ভালো কিছু করতে পারবো। তানিমের মতো সফলতা আছে অপু ও সাদেকের। শারীরিক অক্ষমতা যেন তাদের পথে বাধা হতে পারেনি। দৃষ্টি প্রতিবন্ধীদেরকে যত ধরনের সুযোগ প্রদান করলে তারা সকলের সাথে তাল মিলিয়ে চলতে পারবে, দেশের জন্য সবচেয়ে ভালো কাজটা তারাই করতে পারবে, তাদেরকে সেই সুযোগটা প্রদান করলেই ভালো হয়। জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী এই 3 শিক্ষার্থীর সফলতায় খুশি পরিবার, সহপাঠী ও শিক্ষকরাও। চোখে দেখতে না পেলেও মেধা ছিল ওদের, যেটা শুনতো ওইটা মনে রাখতো, আর ওইটা মানে ওরা বলতে পারতো, একবার শুনলে তারা বলতে পারতো, লিখতে পারতো। আমার ছেলে যে এসএসসি ফার্স্ট করবো আমি কোনোদিন কল্পনা করিনি, আমি চেষ্টা করছি, আল্লাহ দিছে। তাদের প্রতিভা, অনেক প্রতিভা, কিন্তু তাদেরকে সঠিকভাবে যদি আমরা ব্যবহার করতে পারি তাদের থেকে আমরা অনেক কিছু আশা করতে পারি। জেলা শিক্ষা অফিসার বলছেন, সরকারি পদক্ষেপে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সমাজের মূলধারায় আনার চেষ্টা চলছে। যে যেখানে আছে সেখানে যদি আমরা মূল স্ট্রিমে তাদেরকে নিয়ে আসতে পারি, উঠে নিয়ে আসতে পারি, তাদের একীভূত শিক্ষার আওতায় নিয়ে আসতে পারি, তাহলে তারা পিছিয়ে থাকবে না। এরা সমাজের বোঝা না, তারা যেদিকে যেতে চায় তাদেরকে ওই দিকে যদি আমরা নিয়ে যাই তাহলে সে একটা কিছু করে খেতে পারবে এবং ভবিষ্যতে সে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে, এটা আমাদের বিশ্বাস। ভবিষ্যতে দেশের কল্যাণে কাজ করার প্রত্যাশা এই 3 অদম্য শিক্ষার্থীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। সময় হলো আরো একটা বিরতির। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম, জানাবো আরো কিছু খবর। যুক্তরাষ্ট্রের হিউস্টনে এই মুহূর্তে চলছে জর্জ ফ্লয়েডের শেষকৃত্যানুষ্ঠান। পুলিশের নির্যাতনের শিকার হয়ে 25 মে এই কৃষ্ণাঙ্গ মৃত্যুবরণ করেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার শেষকৃত্যানুষ্ঠানে। Your head up and remember this, children. Oh, be not dismayed now. Yeah, whatever betide, my brother, God will. I know He will. He'll take care of you, of you, of you, of you. Here's where you can find strength beneath His wings. Yes, He will.
দর্শক, জর্জ ফ্লয়েডের শেষকৃত্য অনুষ্ঠানের কিছু অংশ আমরা এতক্ষণ সরাসরি দেখছিলাম। পরের সংবাদে যাচ্ছি। করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটের আইনে বেশ কিছু পরিবর্তন আসছে, যা চূড়ান্ত অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব পরিবর্তন চূড়ান্ত করার কথা জানিয়েছে আইসিসি। এখন থেকে বলের ঔজ্জ্বল্য বাড়াতে থুতুর ব্যবহার করা যাবে না। টেস্ট ম্যাচ চলাকালীন করোনা উপসর্গ থাকলে ক্রিকেটার পরিবর্তন করা যাবে। ম্যাচ রেফারি সে অনুমোদন দেবে। নিরপেক্ষ আম্পায়ারের পরিবর্তে স্বাগতিক দেশের আম্পায়ারদের দিয়ে টেস্ট ম্যাচ পরিচালনার অনুমতি দিয়েছে সংস্থাটি। এছাড়া প্রতি ইনিংসে বাড়তি একটি করে ডিআরএস যুক্ত হবে। পূর্বে আবেদন করে ফল পক্ষে না আসলে বাড়তি ডিআরএস কাজে লাগানো যাবে। টেস্ট ম্যাচের জার্সিতে স্পন্সর লোগো ব্যবহারের অনুমতিও দিয়েছে আইসিসি, তবে তা 32 বর্গ ইঞ্চির বেশি নয়। সব মিলিয়ে জার্সিতে 3টি লোগো ব্যবহার করতে পারবেন ক্রিকেটাররা। আইসিসির ক্রিকেট কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধান নির্বাহী কমিটি আগামী 1 বছরের জন্য এসব নিয়ম অনুমোদন দিয়েছে। আপনার পছন্দের দুরন্ত বাইসাইকেল হোম ডেলিভারি পেতে কল করুন 0800 777 777 নম্বরে। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।